শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। সাবেক দুই সিইসিকে হেফাজতে নেয়ার প্রক্রিয়া গ্রহণযোগ্য নয় মত বিশেষজ্ঞদের। ভোটে অনিয়ম বন্ধে সতর্কবার্তা হিসেবে দেখছেন তারা। দায়িত্বে থাকাকালীন নির্বাচন কমিশন যদি অসদাচরণ করে তাহলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব। এই ঘটনার পরে এখনকার কমিশন কেন, ভবিষ্যতে যে কমিশন আসবে প্রত্যেক কমিশনের মধ্যে এক ধরনের ভাবনা কাজ করবে যে আমাদেরকে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সহ আসামি ৩০। কুমিল্লায় ধর্ষণের ঘটনায় পরকীয়ার প্রমাণ পায়নি পুলিশ। ভুক্তভোগীকে উত্ত্যক্ত করত দুই ভাই ফজর ও শাহপরান। বড় ভাইকে ঘায়েলে নেওয়া হয় রাজনৈতিক প্রতিপক্ষের সহায়তা। হ্যাঁ, আমরা দু তিনজনের মারতেছে আর অনেকজনে ভিডিও করছে। সবাই হচ্ছে অন ক্যামেরা মেয়েটাকে নির্যাতন করছে, বাস্তবিকভাবে ধর্ষণকাণ্ড করছে এবং শ্লীলতাহানির ঘটনাও ঘটছে। বায়ু দূষণ রোধে তুলে নেওয়া হবে পুরনো মেয়াদোত্তীর্ণ গাড়ি, জানালেন উপদেষ্টা। অক্টোবরের আগেই ভাঙাচোরা রাস্তার কাজ শেষ করতে চায় সরকার। খিলকেতে রেলের জমিতে থাকা অস্থায়ী মণ্ডপ উচ্ছেদ ঘিরে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলছে মন্ত্রণালয়। সরে যেতে সময় দেয়া হয়নি, দাবি পূজা উদযাপন কমিটির। প্রতি বছরই ওনারা পুজোর সময় এখানে ওনারা পূজা করতো এবং কি এরপর আবার সবকিছু নিয়ে চলে যেত। বিএনপির অফিস, জামাতের অফিস, ওখানে মণ্ডপ বলেন আর যাই বলেন অস্থায়ী স্থায়ী ওটাও ভাঙা পড়ছে। সে ভাঙুক, সরকারি জায়গা, কিন্তু আমাকে একটা নোটিশ দিতে ভাঙবে। কয়েকদিনের স্থবিরতা কাটিয়ে বন্দরগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য। চলছে পণ্য খালাস ও সরবরাহ। এনবিআর চেয়ারম্যান সহ কাজে যোগ দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। ফিফা ক্লাব বিশ্বকাপে মেসির মায়ামিকে ৪-০ গোলে বিধ্বস্ত করল পিএসজি। ফ্লামঙ্গেকে হারিয়ে শেষ ৮-এ বায়ার্ন মিউনিখ। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। সাবেক দুই সিইসি গ্রেফতারের ঘটনা ভবিষ্যতের জন্য সতর্কবার্তা হিসেবে দেখছেন নির্বাচন বিশেষজ্ঞরা। তবে আটকের প্রক্রিয়া গ্রহণযোগ্য নয় বলে মনে করেন তারা। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে কেউ নির্বাচন কমিশনার হতে আগ্রহী হবে না বলে শঙ্কা বিশ্লেষকদের। তাদের মতে নির্বাচন কমিশনারদের বিচার প্রাতিষ্ঠানিকভাবে হতে হবে। লাভলি বিথি রিপোর্টে দেখুন বিস্তারিত। ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন এবং ২০১৮-তে রাতের ভোটের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে এক প্রকার ধ্বংস করা হয়। ২৪-এর ডামি ভোট সেই প্রক্রিয়ায় শেষ পেরেক ঠুকে। এসব বিতর্কিত নির্বাচনের কারিগর যে কজন, তার মধ্যে সাবেক সিইসি নুরুল হুদা ও হাবিবুল আওয়ালকে গ্রেফতার করা হয়েছে। গুরুতর গাফিলতি ও পক্ষপাতের অভিযোগ তাদের বিরুদ্ধে। ভবিষ্যতে কেউ যেন নির্বাচনে অনিয়ম করতে না পারে, সেজন্য এটিকে সতর্ক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। দুই সিইসিকে আটক প্রক্রিয়া গ্রহণযোগ্য হয়নি বলেও মনে করেন তারা। তাদেরকে সমন দিলেই তারা আদালতে গিয়ে হাজির হতো, আমি নিশ্চিত। তো এটা করা হয়নি, কিন্তু একজনকে হেনস্থা করা হয়েছে, যেটা চরম নিন্দনীয়। আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সুপারিশ করিনি। এটা একটা সাংবিধানিক পদ, তাকে যদি আপনাকে জবাবদিহিতার আওতায় আনতে হয় তাহলে সেটা সংসদই হচ্ছে তার একমাত্র জায়গা। এই দায়িত্বগুলোতে যারা থাকবে তাদের জবাবদিহিতা বিষয়টা একটা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে করাই তো যুক্তিসঙ্গত। বাংলাদেশে ক্রমাগতভাবে একটা এই যে প্রতিশোধের রাজনীতি, যেটা এটার ভিকটিম হয়ে যাচ্ছে সবাই। এই ঘটনার পরে এখনকার কমিশন কেন, ভবিষ্যতে যে কমিশন আসবে প্রত্যেক কমিশনের মধ্যে এক ধরনের ভাবনা কাজ করবে যে আমাদেরকে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে, সুষ্ঠু নির্বাচনের দিকে তাকিয়ে কাজ করতে হবে। নির্বাচন বিশ্লেষকরা বলছেন সংক্ষুব্ধ ব্যক্তি অনিয়মের অভিযোগ করতেই পারেন, তবে ফৌজদারি মামলায় তাদের গ্রেফতার করা হলেও আটকের প্রক্রিয়া ইসির উপর এক ধরনের চাপ সৃষ্টি করবে। অনেকেই ভবিষ্যতে ইলেকশন কমিশনার হইতে চাবেন না, কারণ বাংলাদেশে ইলেকশন সবসময় একটা বিতর্কিত ব্যাপার। আপনি যদি কেয়ারটেকার সরকারের সময় নির্বাচন দেখেন, যে দল হেরে গেছে তারা কিন্তু প্রশ্ন তুলেছে সবসময়। এই কারণেই যারা যদি কারো নাম প্রস্তাব হয় অনেকে ভাববে
দ্বিতীয়বার চিন্তা করবে, তৃতীয়বার চিন্তা করবে। তাদের উপরে এটা একটা মানসিক চাপ হিসেবে তো থাকবেই। কেউ হয়তো দায়িত্ব নেবে, কিন্তু তাকে প্রস্তুত থাকতে হবে যে নির্বাচন শেষ করার পরে তাকে বিদেশ চলে যেতে হবে, দেশ ছেড়ে। তো এইভাবে তো একটা দেশ আসলে আগায় না, এইভাবে প্রতিষ্ঠান আগায় না। সংবিধানের 118 অনুচ্ছেদ অনুযায়ী যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিধান আছে, দায়িত্বে থাকাকালীন নির্বাচন কমিশন যদি অসদাচরণ করে তাহলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব, ওটাই বিধান। কিন্তু দুর্ভাগ্যবশত এটা কার্যকর ছিল না। বিশ্লেষকদের মতে নির্বাচন একটি রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র তুলে ধরে, তাই সুষ্ঠু নির্বাচন চাইলে ইসিকে প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করাতে হবে। এটা গণতান্ত্রিক রাষ্ট্রে কেউ দায়বদ্ধতার ঊর্ধ্বে নয়। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এতে আসামি করা হয়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সহ 30 জনকে। এদের মধ্যে পলাতক 26 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল 2। আবু সাইদ হত্যার বিচার চেয়ে তার পরিবার গত 13 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দেয়। সেই মামলার তদন্ত শেষ করেছে তদন্ত সংস্থা। প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। হত্যাকাণ্ডে মিলেছে 30 জনের সম্পৃক্ততা। তাদের মধ্যে পুলিশ ছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ নেতৃবৃন্দের নাম রয়েছে। আবু সাইদ হত্যা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলা। এই মামলায় কারাগারে থাকা 4 আসামি হলেন পুলিশ কর্মকর্তা আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র, বেরোবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন 2 সহকর্মী আলামিন হক অহন এবং সরকার মাজহারুল মান্নান। আমরা শুরুতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাচ্ছি, সেখানে আছেন আমাদের সহকর্মী আলামিন হক অহন। অহন, আসামিদের গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে কি জানিয়েছে ট্রাইব্যুনাল? এ বিষয়ে ব্রিফিং কখন হতে পারে? কিছুক্ষণের মধ্যে হয়তো ব্রিফিং হবে এবং তখনই জানা যাবে। এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আপনি জেনে থাকবেন একটি নির্দিষ্ট সময়সীমা দেয়া হয়, তার মধ্যেই আসামিদেরকে অবশ্যই আত্মসমর্পণ করতে হয়। এর মধ্যে যদি তারা আত্মসমর্পণ না করেন তাহলে যে বিচারিক কার্যক্রম সেটি চলতে থাকে এবং চলতে থাকবে। এবং আপনি জেনে থাকবেন যেহেতু প্রথম শহীদ এবং এই মামলাটি বিশেষ গুরুত্বপূর্ণ সারা বাংলাদেশ তো বটেই, এবং বিশ্বের অনেক জায়গায় থেকেও বাংলা ভাষাভাষীরা বাংলাদেশের এই প্রেক্ষাপটে কি হচ্ছে বিচার কাজ নিয়ে সেই বিষয়ে বেশ অধীর আগ্রহী অপেক্ষায় থাকেন। এবং আমরা দেখেছি সকাল থেকেই ট্রাইব্যুনালে যেমন গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছিলেন, বাইরে যারা উৎসাহী জনতা ছিলেন কিংবা এই আন্দোলনে যারা নানানভাবে সহযোগিতা করেছেন, এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন, তারাও নানান প্রশ্ন করছিলেন কি হচ্ছে। এবং আপনি জেনে থাকবেন এই যে মামলাটি, সেই মামলাটির 109 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে এবং বেলা 12টার পরে সেই 109 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটর তিনি সেটি যিনি বিচারক আছেন তার কাছে তুলে ধরেন। এবং সেই প্রেক্ষাপট একেবারে 1 জুলাই থেকে শুরু করে 36 জুলাই পর্যন্ত যে প্রেক্ষাপট সেটি তুলে ধরেন। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে রোড ডিভাইডার ঢাকা রংপুর মহাসড়কে তার পশ্চিম পাশে সেই সময় আন্দোলনকারীরা যখন আন্দোলন করছিলেন তাদের উপর সরাসরি গুলি ছুড়ে তাদেরকে হত্যা করা এবং তারপরে সেই তদন্ত রিপোর্ট, বিশেষ করে তার শুরুতহাল রিপোর্ট এবং ময়না তদন্ত রিপোর্টও কিন্তু পাল্টে দেয়া হয়েছিল। এবং সব কিছুই তুলে ধরেন এবং সব কিছু আমলে নিয়ে শেষ পর্যন্ত 4 জন যেহেতু জেলে রয়েছেন আর 26 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এখন দেখা যাক বিচার কার্যক্রম শেষ পর্যন্ত কোন দিকে গড়িয়ে যায়। অহন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। দর্শক, আমরা এবার রংপুরে যেতে চাই সরকার মাজহারুল মান্নানের কাছে। মাজহার, ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যা মামলার অভিযোগ দাখিল হয়েছে, এই বিষয়ে শিক্ষার্থীরা কি বলছেন, তাদের প্রতিক্রিয়াটা কি? লোপা, যে বিষয়টি হচ্ছে যে এটিকে একটু বড় মুহূর্ত বলছেন যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছেন, যারা অভিভাবক আছেন, যারা সমন্বয়কারী আছেন এবং যারা আবু সাইদের যারা বন্ধু, তারা যেটি বলছেন যে এই যে অভিযোগপত্রটি দাখিল হলো এর মাধ্যমে অন্তত শুরু হলো আবু সাইদ হত্যা মামলাটির, শহীদ আবু সাইদ হত্যা মামলাটির যে একটু কর্মকাণ্ড, সেজন্যই তারা খুশি। আমরা এখানে এসে বিভিন্ন জনের সাথে কথা বলেছি, তারা যেটা বলবার চেষ্টা করছেন যে তারা যেটা চাইছেন যে এই যে অভিযোগপত্রটি শুরু হলো এবং যত দ্রুত সম্ভব
অভিযোগটি আমলি নিয়ে এখানে বিচার কার্যক্রম পরিচালনা করতে হবে, এ ধরনের কথা বলছেন। আমি একটুখানি একজনের কাছে কথা শুনতে চাই, যিনি আব্দুর রহমান শামসুর রহমান সুমন। তিনি এই জুলাই আন্দোলনে ছিলেন অগ্রভাগে এবং সমন্বয় করেছেন। অর্থাৎ প্রথম যে রাষ্ট্রপতির কাছে যে একটি দরখাস্ত দেওয়া হয়েছিল, সেই দরখাস্তে যে 4 জনের যে সই ছিল, তার মধ্যে আব্দুর রহমান শামসুর রহমান সুমনের নামটি প্রথমে ছিল এবং শহীদ আবু সাইদের নামটি কিন্তু দ্বিতীয়তে ছিল। আমি তার কাছে জানতে চাই যে আজকে যে অভিযোগ, যে এই ট্রাইব্যুনালে যে অভিযোগটি দেয়া হলো আনুষ্ঠানিকভাবে, সেটি কি আপনারা কিভাবে দেখছেন? আপনাদের এই ক্ষেত্রে আপনাদের দাবি দেওয়া কি? জুলাইয়ের শহীদ আবু সাইদ হত্যাকাণ্ড একটি হত্যাকাণ্ড, আপনারা বিশ্ববাসী সেটি প্রত্যক্ষ করেছে। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এই আবু সাইদ হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া যেন দ্রুত শুরু হয় এবং আমরা সেই বিচারিক প্রক্রিয়া যেন দ্রুতই সেটি দেখতে পাই। কিন্তু প্রায় 1 বছর হতে চললেও সেটির একটি আমরা দৃশ্যমানতা দেখতে পাই নাই। কিন্তু বর্তমানে এই তদন্ত সংস্থা আনুষ্ঠানিকভাবে যে অভিযোগপত্র দাখিল করলো, সেটাতে আমরা অত্যন্ত আশান্বিত। আমরা মনে করি যে এর মধ্য দিয়ে দ্রুতই আবু সাইদ হত্যাকাণ্ডের বিচার আমরা পাবো, যার ফলশ্রুতিতে আমরা অত্যন্ত আশাবাদী এই ব্যাপারে। অর্থাৎ যে এই সমন্বয়কারী বলছেন যে তারা আশাবাদী, এবং আপনি জানেন যে এই ঘটনায় আরো একটি মামলা আছে, রমজান আলী তার ভাই, যেটি এখন পিবিআই তদন্ত করছে। সেখানে প্রথমে 17 জন এবং পরে আরো 7 জনকে সেই অভিযোগ দেয়া হয়, এবং তার মধ্যে কিন্তু নাম ছিল রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর জনাব শরীফুল ইসলাম, এবং ভিসিরও নাম ছিল। আসলে এই 30 জনের নামে কারা কারা আছে যেহেতু এখন পর্যন্ত জানা যায়নি 4 জন বাদে, এরপরেই আসলে জানা যাবে যে শিক্ষার্থীদের আর প্রতিক্রিয়া কি হয় সেটি আমরা জানতে পারবো। লোপা মাঝার, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার নারীর উপর পরিকল্পিতভাবে বর্বর নির্যাতন চালানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগীর সঙ্গে মূল অভিযুক্ত ফজর আলীর পরকীয়ার সম্পর্ক ছিল না বলে মনে করছে পুলিশ। ভুক্তভোগী ও তদন্তকারীদের সাথে কথা বলে জানা গেছে ফজর আলীকে শায়েস্তা করতে নৃশংস নির্যাতনের পরিকল্পনা করেন তারই ছোট ভাই শাহপরান, যাতে সহায়তা করে আরেক স্থানীয় ছাত্রলীগ নেতা সুমন ও তার বড় ভাই আবুল কালাম। খোকন চৌধুরীকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মনিরুল ইসলাম, ক্যামেরায় ছিলেন শাহিন আলম। বাংলাদেশে তোলপাড় চলছে যে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে, সেইখানে আমি এখন এসেছি। যে নারীটি একটা দীর্ঘ বাজে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, তার সাথে কি ঘটেছিল সেটা জানার চেষ্টা করব, সরাসরি কথা বলবো তার সাথে, একটু জেনে আসি তার সাথে আসলে কি ঘটেছিল। ভুক্তভোগী নারী জানান, ঘটনার দিন তার বাবা মা পাশের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। এই সুযোগে পাওনা টাকা চাওয়ার উসিলায় জোর করে ঘরে ঢুকে সুদের ব্যবসায়ী ফজর আলী, যিনি ভুক্তভোগীর মাকে মাসে 4000 টাকা লাভে 50,000 টাকা ঋণ দিয়েছিলেন। মিল না দেখে ডাকাইতে দরজার খিলিয়া না খুয়ে গেছে, পরে আছে মতন খিলি দিছে, আমার দেয়নি। মানে বলতেছি যে এইসব করে দরকার নেই, মানে আমার মুখ চাপদা ধরে রাখছে। এর কয়েক মিনিটের মধ্যেই সেই ঘরে ঢুকে যায় অন্তত 15 জন। প্রত্যেকের হাতে ছিল লাঠি, হকি স্টিক। শুরু হয় অকথ্য নির্যাতন। প্রায় আধা ঘন্টা ধরে মারা হয় ভুক্তভোগী নারী ও ধর্ষণে অভিযুক্ত ফজরকে, এমনকি শাবল দিয়েও আঘাত করা হয় তাকে। এ সময় প্রত্যেকে মোবাইলে ভিডিও ধারণ করে ওই নারীর শ্লীলতাহানি করে। মানে আর সুযোগ দেয়নি, দেয় নাই, আমারও দেয় নাই, মানে কথা বলার। হেতেরে মারছে, আমার মারছে। হ্যাঁ, আমরা 2-3 জন মারতেছে আর অনেকজনে ভিডিও করছে। ঘটনার অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে ভুক্তভোগী নারীকে উত্ত্যক্ত করত বাহেরচর গ্রামের ফজর আলী ও তার আপন ছোট ভাই শাহপরান। এটা নিয়ে 2 মাস আগে একবার সালিশ হয়। ফজর আলী ওই সালিশে তার ভাই শাহপরানকে মারধর করে। এর কিছুদিন পর ফজর আলী থেকে টাকা ধার নেয় ভুক্তভোগীর মা। টাকা চাইতে ফজর ভুক্তভোগীর বাড়ির আশপাশে গেলেই তাকে ধরে পেটানোর পরিকল্পনা করে শাহপরান। মামলার তদন্তকারীরা জানিয়েছেন, এই পরিকল্পনায় সঙ্গী করা হয় ফজরের পূর্বশত্রু আওয়ামী লীগ নেতা আবুল কালাম এবং তার ভাই ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুমনকে। এমনকি মারধরের সময় সুমনের বড় ভাই আবুল কালাম নিজেই উপস্থিত ছিলেন। তাদের পরিকল্পনাতেই ভুক্তভোগীর ভিডিও পরকীয়া বলে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর থেকে পলাতক আছে শাহপরান ও আবুল কালাম। জামিলাটা সরাইতে বলতে শাহপরানই লোকটি লাগাইছে। শাহপরানকে ফজর আলীর ভাই, ছোট ভাই। সবশেষ কি এটা নিয়ে কোনো সালিশ হয়েছিল? এটা সালিশ মধ্যে মামা টামারা সবাই আইছিল। ফজর আলী আবার রাগ দিছিল, কি থাইতার ফা দিছিল, চড়থাপ্পড় দিছিল। হে জিদ দে লোকটি লাগাইছে। মামলা হবার পর এর তদন্ত করছে থানা ও জেলা ডিবি পুলিশ। একাধিক কর্মকর্তারা জানিয়েছেন, এখানে পরকীয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ বলছে, সেদিন নারকীয় 2টি ঘটনা ঘটে, একটি ধর্ষণ, অন্যটি পরিকল্পিত নির্যাতন। সবাই হচ্ছে অন ক্যামেরা মেয়েটাকে নির্যাতন করছে।
পাশবিক নির্যাতন বলা যায়। জি, পাশবিক নির্যাতন মানে এটার হয়তো একটা ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু আমরা যেসব আসামি গ্রেপ্তার করছি ওই সব আসামি মোবাইলে আমরা আরো ভিডিও পাইছি। বাস্তবিকভাবে ধর্ষণকাণ্ড করছে এবং শ্লীলতাহানির ঘটনাও ঘটছে। কথা হয় ভুক্তভোগীর মায়ের সাথে, যিনি ঘটনার দিন চিৎকার চেঁচামেচি শুনে তার মেয়েকে উদ্ধার করতে আসেন। বলেন মামলা প্রত্যাহারের প্রশ্নে ওঠে না, ধর্ষক ও নির্যাতকদের বিচার চান তিনি। শান্তি হয়, আমরা শান্তি করে বিচার চাবো না। মামলা তো আর তুলে নেবেন না, না মামলা তো তুলে নেওয়ার কথা আসে না। এদিকে ধর্ষণ মামলার একমাত্র আসামি আটক ফজর আলী কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন। নির্যাতন, শ্লীলতাহানি ও পর্নোগ্রাফির মামলায় আটক 4 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, কুমিল্লা। দর্শক, কুমিল্লার মুরাদনগরের আলোচিত ধর্ষণের ঘটনার বিষয়ে জানবো। কুমিল্লা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, আসামিদের গ্রেফতারের বিষয়ে কোনো অগ্রগতি জানা গেল কিনা? ফজর আলীকে কি আজ আদালতে নেওয়া হবে? লোপা, এর আগের সংবাদে আমরা যেটি জানিয়েছিলাম, আর প্রথমে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই যে নির্যাতিত নারী, এই নির্যাতিত নারীর পাশে কিন্তু আসলে সারা দেশের মানুষই কিন্তু আসলে দলমত নির্বিশেষে তার পাশে এসে দাঁড়িয়েছে এবং সকলের একটি দাবি যাতে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং একটি দৃষ্টান্তমূলক শাস্তি চান যারা এই ঘটনার সঙ্গে মূল জড়িত। তো এই ঘটনার সঙ্গে আসলে মূল আসামি যাকে ফজর আলী করা হয়েছিল, ফজর আলীকে, সেই ফজর আলী কিন্তু আসলে এখন তার ওই গণপিটুনিতে কিন্তু পা ভেঙে ফেলার কারণে চিকিৎসাধীন রয়েছেন এবং এই চিকিৎসা শেষে যখনই চিকিৎসক তাকে ছাড়পত্র দেবে ঠিক তখন তাকে আদালতে তোলা হবে, এমনটি জানিয়েছেন মুরাদনগর থানার ওসি। এছাড়া যে বাকি 4 জন তাদেরও আজকে 7 দিনের রিমান্ড চাইবে বলে কিছুক্ষণ আগে আমাদেরকে নিশ্চিত করেছেন। এছাড়া যারা অন্যান্য যারা রয়েছেন এই আসামি, আমরা কথা বলেছিলাম সহকারী পুলিশ সুপারের সঙ্গে, তিনি যেটি জানিয়েছেন যে আসলে এই ঘটনায় যারা প্রকৃত জড়িত তাদের ভিডিও ফুটেজ দেখে দেখে কিন্তু তাদেরকে চিহ্নিত করার কাজ করছে এবং তারা কিন্তু বলছেন যে সঠিক তদন্তের মধ্যে প্রকৃত দায়ী যারা তাদেরকেই কিন্তু পুলিশ গ্রেপ্তার করবেন এবং তাদেরকে আইনের আওতায় আনবেন। তো সব মিলিয়ে আসলে কুমিল্লার যে এই ঘটনার চাঞ্চল্যকর এই ঘটনার পর থেকে কিন্তু সাধারণ মানুষের মাঝে যে একটি সহমর্মিতা দেখেছি ওই নির্যাতিত পরিবারের প্রতি, সেই কারণে বলতে সকলের একটাই দাবি যাতে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং যাতে একটি দৃষ্টান্তমূলক বিচার হয়, এটাই সবার কিন্তু প্রত্যাশা। লোপা, খোকন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বায়ু দূষণ রোধে স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার। এজন্য বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে কাজ করতে হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার সচিবালয়ে বায়ু দূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধির সঙ্গে মত বিনিময় শেষে উপদেষ্টা এসব বিষয়ে কথা বলেন। বায়ু দূষণ রোধে শীতকাল বা আগামী অক্টোবরের আগে ভাঙাচোরা রাস্তার মেরামত কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া পুরনো মেয়াদোত্তীর্ণ গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে। নতুন 250টি গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে আমরা বর্ষা নেমে যাওয়ার সাথে সাথে ভাঙাচোরা রাস্তাগুলো নির্মাণের কাজ শুরু করে দেব। আরেকটা হচ্ছে বিআরটি এর সাথে মিলে আমরা যৌথভাবেই ঘোষণা দিয়েছিলাম যে পুরনো বাসগুলোকে আর চলতে দেওয়া হবে না। এখন আমরা বিআরটি এর সাথে মিলে একসাথে পুরনো বাসগুলোর বিরুদ্ধে অভিযানে যাব। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদে 6 আগস্ট ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা। পাশাপাশি তাকে ফিরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছে দলটি। জাতীয় প্রেস ক্লাবে জুলাই অভ্যুত্থানের স্মরণে সংবাদ সম্মেলনে দাবি জানায় জাতীয় গণতান্ত্রিক পার্টি। ঘোষণা করা হয় মাসব্যাপী কর্মসূচি। 5 আগস্ট শুকরানা নামাজ আদায় করবে দলটি। পাশাপাশি গণহত্যায় অভিযুক্ত ব্যক্তি ও সংগঠনের বিচারের দাবিতে সারা দেশে গণসংযোগ, লিফলেট বিতরণের মাধ্যমে গণসচেতনতা তৈরির কর্মসূচিও পালন করবে জাকপা। দলটি জানায় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে ঠেকাতে সমানুপাতিক নির্বাচনেও আপত্তি নেই তাদের। গণহত্যার দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সকলের মতো আমরাও সংস্কার চাই। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন চাই। একই সাথে বিচার এবং ভিনদেশী প্রভু অর্থাৎ ভারতের আগ্রাসনের হাত থেকে মুক্তি চাই। রাজধানীর খিলক্ষেতে রেলের জমিতে গড়ে তোলা অস্থায়ী একটি পূজা মণ্ডপ উচ্ছেদ ঘিরে বিভ্রান্তি ছড়িয়েছে। আদতে এটি বহু বছরের পুরনো স্থায়ী কোনো মন্দির ছিল না।
সরকারি জমিতে অস্থায়ী স্থাপনায় বেড়া দিয়ে স্থায়ী নির্মাণ ঘিরে ওঠে দখলের অভিযোগ, যা পরে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছে রেল মন্ত্রণালয়। আর পূজা উদযাপন কমিটির অভিযোগ, সরানোর নোটিশ দেওয়া হয়েছে মৌখিকভাবে, দেওয়া হয়নি যথেষ্ট সময়। আশিক মাহমুদের রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ সুমন। খোদ রাজধানী ঢাকায় একটি মন্দির ভাঙার স্পর্শকাতর তথ্য ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। ভারতের কিছু মিডিয়াতেও প্রচার হয় এটি। আসলে কি ঘটেছিল সেদিন, ঘটনার শুরুটা কোথায়, তাকানো যাক ঘটনাস্থলে। প্রতি বছর দুর্গাপূজার সময় এই খিলক্ষেতে রেলের জায়গায় দুটি অস্থায়ী পূজা মণ্ডপ তৈরি করত হিন্দু সম্প্রদায়ের মানুষ, আর এই পূজার কার্যক্রম শেষে সেগুলো আবার ভেঙে সরিয়েও নেওয়া হতো। তবে এই বছর এই একটি পূজা মণ্ডপের অস্থায়ী কাঠামো আর সরানো হয়নি। পরবর্তীতে এখানে 10 ইঞ্চি দেয়ালের গাঁথুনি দিয়ে স্থায়ী মন্দিরে রূপ দেওয়ার চেষ্টা চলছিল, আর বিপত্তি শুরু এখান থেকেই। স্থানীয়দের তথ্য মতে এখানে কখনো কোনো স্থায়ী মন্দির ছিল না। রেল লাইনের পাশেই বছরে একবার দুর্গাপূজার সময় অস্থায়ী মণ্ডপ স্থাপন করা হতো। সর্বশেষ পূজাও হয়েছে এখানে। কিছুদিন আশপাশ মিলে প্রায় 10 কাঠা সরকারি জমিতে টিনের বেড়া দেয়া হয়। ভেতরে শুরু হয় মোটা দেয়াল তুলে স্থায়ী অবকাঠামো নির্মাণের কাজ। প্রতি বছরই ওনারা পুজোর সময় এখানে ওনারা পূজা করতো এবং কি এরপর আবার সবকিছু নিয়ে চলে যেত, কিন্তু এবার আর এখান থেকে ওটা নিয়ে যায় না আর কি, এখানেই ছিল। বলছে ঠিক আছে, আমাদের তো দুর্গা পূজা করার জায়গা নাই, তাহলে আপনারা এই জায়গায় একটা করেন, করার পরে আমরা এখানে করি, আমরা পরে ভেঙে নিয়ে যাব। কিন্তু পরে ওরা রাখছে, এরপরে বিভিন্ন অনুষ্ঠান আসছে করছে, ঠিক আছে, এটা ছিল অস্থায়ী ছিল। যখন তারা যে দেওয়াল করে পাকাপুক্ত করতে আসছে তখন এটা বাধা দিচ্ছে। এটা তো টিন দিয়ে ঘেরা ছিল, ভিতরে আর কি তারা চিন্তা করছে যে ভিতরে এটা স্থায়ী করে ফেলাবে, হ্যাঁ ইট গাইতে ফেলাবে, পরে টিন সরাই দেবে। কিন্তু পরে তো আর কি এটা তো সবাই যাই না ফেলাইছে, পরে এটা তো আর স্থায়ী করা জায়গা না। বিতর্কে নতুন মাত্রা যোগ হয় রেলের উচ্ছেদ অভিযানের পর। গত বৃহস্পতিবার খিলক্ষেত এলাকায় ওই অস্থায়ী মন্দির সহ বিএনপি জামাতের অবকাঠামো এবং দোকানপাট ভেঙে দেয় রেলওয়ে। মন্দির ছিল, জামাতের অফিস ছিল, আবার বিএনপির বড় অফিস ছিল, সবই ভেঙে দিচ্ছে। বিএনপির অফিস, জামাতের অফিস, ওখানে মণ্ডপ বলেন আর যাই বলেন অস্থায়ী স্থায়ী ওটাও ভাঙা পড়ছে। আর বাজারের অবস্থা তো দেখতেই, শুধু একটা তো না, বিএনপির অফিস, পার্টির অফিস, যারা দিনমজুরি 10 টাকা কামাই করে বউ বাচ্চা লেখা এখন রিজেক্ট লাত্তি পড়ছে, সবারই ভেঙে আছে। রেলের কয়েক একর জমি উদ্ধারের বিষয়টি ছাপিয়ে মন্দির ভাঙার ইস্যু সামনে আনা হয় সামাজিক মাধ্যমে। ভাঙায় অভিযোগ নেই খিলক্ষেত পূজা উদযাপন কমিটিরও, তবে ক্ষোভ আছে লিখিত নোটিশ ও সময় না দেয়ার। মাঝে মধ্যে বলতো দাদা অমুক দিন ভাঙতে পারে আপনার বাউন্ডারি, রেলের কর্মকর্তারা সে বইছে মৌখিকভাবে, তাই বলে ভাঙলে ভাঙবে, কিন্তু এবারে যে ভাবে ভাঙবে আমরা বুঝতে পারি না। আমার কষ্ট কি, সে ভাঙুক সরকারি জায়গা, কিন্তু আমাকে একটা নোটিশ দিয়ে তো ভাঙবে। মন্ত্রণালয় মণ্ডপের ভেতরে থাকা প্রতিমাগুলোর যথাযোগ্য মর্যাদা নিশ্চিতের কথা জানিয়েছে। পূজা উদযাপন কমিটি বলছে সুযোগ দেওয়া হয়নি প্রতিমা সরানোর। এখানে আমার ছিল একটা কালী প্রতিমার সাথে শিব থেকে শিব, সরস্বতী, কার্তিক, 4টি প্রতিমা ভাঙছে। প্রধান উপদেষ্টা কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজেও মণ্ডপ ইস্যুতে রেল মন্ত্রণালয়ের বক্তব্য প্রচার করা হয়েছে। বলা হয়েছে সাধারণের সম্পত্তির অবৈধ দখল মুক্ত করার লক্ষ্যে সব করা হয়েছে আইনি প্রক্রিয়া শেষ করে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মিরপুর 11-তে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেখানে আছেন আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত, আমরা তার কাছে সরাসরি যাচ্ছি। শান্ত, অভিযানের বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। লোপা, অভিযান যেটি শুরু হয়েছিল এখানে মিরপুর 11-তে ভাসানী মোড় নামের যে এলাকা, সেখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদের যে অভিযান, সেই অভিযান কিন্তু ইতিমধ্যে স্থগিত করেছে। আজকের মতো সেই অভিযান সম্পন্ন হয়েছে। পরবর্তীতে তাদের সাথে ফোনে যোগাযোগ করার মাধ্যমে আমরা যেটুকু জানতে পেরেছি যে তারা আমাদেরকে জানিয়েছেন এখানে প্রায় 50-এর অধিক দোকান অবৈধ, এমন একটি অভিযোগ সিটি কর্পোরেশনের কাছে রয়েছে এবং সেই অবৈধ দোকানগুলোই তারা উচ্ছেদের জন্য আজকে এখানে অভিযান পরিচালনা করেছিলেন। এবং যেহেতু এখানকার দোকান মালিকরা তাদের বরাদ্দকৃত জমির অথবা দোকান পরিচালনা করার যে বরাদ্দের কাগজপত্র সেটি এখানে দাখিল করেছেন এবং ম্যাজিস্ট্রেটরা সেই দাখিলকৃত কাগজপত্রগুলো আমলে নিয়েছেন। আমলে নিয়ে তারা কিন্তু সিদ্ধান্তর জন্য কিছুটা সময় নিয়েছেন যে সেই কাগজপত্রগুলো তারা পুনর্বিবেচনার মাধ্যমে তারা সিদ্ধান্ত নেবেন যে অভিযান পরবর্তীতে পরিচালিত হবে কিনা। লোপা, শান্ত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কর্মসূচি প্রত্যাহার করার পর স্বাভাবিক হয়ে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কয়েকদিনের স্থবিরতার পর তৈরি হচ্ছে কর্মচাঞ্চল্য।
এনবিআর চেয়ারম্যান জানান, কর্মসূচির কারণে ব্যবসা বিঘ্নিত হয়েছে, রাজস্ব আদায়ও কম হয়েছে। ব্যবসায়ীদের মধ্যস্থতায় গত রাতে মার্চ ফর এনবিআর এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়। সকাল 9টার আগে থেকেই কর্মস্থলে প্রবেশ করতে শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা। 8টার দিকে অফিসে আসেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। কয়েকদিনের জমে থাকা কাজ নিয়ে আসেন সেবাগ্রহীতারা। রাজস্ব ভবনের সামনে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজকে আমাদের সারা দেশের সবগুলো দপ্তর সংস্থাই সকাল থেকেই কাজ করছে, সম্পূর্ণ উপস্থিতি আছে। যেহেতু আজকে 30 তারিখে আমাদের একটা বড় ড্রাইভ থাকে, যেই রেভিনিউগুলো পাইপলাইনে আছে সেগুলোকে ট্রেজারিতে নিয়ে আসার একটা ক্রমাগত চেষ্টা থাকে, তো সেই চেষ্টাটা চলছে। এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন প্রত্যাহার হওয়ায় আজ থেকে আবারও দেশের সব বন্দর ও কাস্টমস হাউসে পুরোদমে শুরু হয়েছে কার্যক্রম। টানা দুদিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর আবারও কর্মচঞ্চল চট্টগ্রাম কাস্টম হাউস ও বন্দর। সকাল থেকে কাজে যোগ দিয়েছেন কাস্টমস হাউসের বেশিরভাগ কর্মকর্তা। আমদানি রফতানি পণ্যের শুল্কায়ন শুরু হওয়ায় খুশি ব্যবসায়ী সিএনএফ এজেন্ট। এদিকে শুল্কায়ন শুরু হওয়ায় চট্টগ্রাম বন্দরেও শুরু হয়েছে পণ্য ওঠানামা, কন্টেইনার সরবরাহ। তবে গত দুদিনে 4000-এরও কন্টেইনার জাহাজীকরণ না হওয়ায় বন্দরের অভ্যন্তরে তৈরি হয়েছে জট। এছাড়া বহির্নোঙরেও বেড়েছে পণ্য বোঝাই জাহাজের সংখ্যা, যা স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে। দুদিন মোটর গাড়িগুলো বন্ধ ছিল কাস্টমারের কারণে, আর আজকে সকাল থেকে মোটামুটি কিছুটা কাজ চালু হয়েছে। আমরা চাই যে কাজ ঠিকভাবে হোক, সুন্দরভাবে হোক। আমাদের কাজগুলা প্রতিদিনের কাজ আমরা প্রতিদিন শেষ করতে চাই, এটা আমাদের জন্য ভালো, আমাদের দেশের জন্য ভালো। 2 দিন বন্ধ, আমদানিকারকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরে আমরা খুশি এখন কাজ চালু হয়েছে, এটা আর কি। এদিকে সকাল থেকে কর্মমুখর বেনাপোল, হিলি, আখাউড়া, ভোমরা সহ স্থলবন্দরগুলো শুরু হচ্ছে আমদানি রফতানি কার্যক্রম। এর আগে টানা দুদিনের এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউনের কারণে অচল হয়ে পড়ে স্থলবন্দরগুলো, স্থবির হয়ে পড়ে শুল্কায়ন কার্যক্রম। পরে রাতে ব্যবসায়ীদের মধ্যস্থতায় কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেন কর্মকর্তারা। চট্টগ্রাম বন্দরে যাচ্ছি, সেখানে আছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। সুমন, কর্মসূচির কারণে তো কন্টেইনার জট তৈরি হয়েছে, সেটি স্বাভাবিক হতে কতদিন সময় লাগতে পারে? লোপা, জট আসলো তৈরি হয়েছে মূলত ঈদুল আজহার যে 10 দিনের ছুটি ছিল, সেখানে কিন্তু বন্দর এবং কাস্টমসের কার্যক্রম একেবারে স্থবির ছিল। তখন যে জট তৈরি হয়েছিল তার সাথে কিন্তু এই যে এনবিআর কর্মকর্তাদের কলম বিরতি, কর্মবিরতি এবং পরবর্তী যে 2 দিন শাটডাউন, তার কারণে কিন্তু নতুন করে আবারও বন্দরের কন্টেইনার আসলে জমেছে। সেই জট খুলতে আসলে বেশ কয়েকদিন সময় লাগবে। তবে বন্দর এবং কাস্টমস কর্তৃপক্ষ তারা আসলে বলছেন যে শাটডাউন পরবর্তী সময় তাদের যে কার্যক্রম সেটি গতি আরো কিছুটা বেড়েছে। আসলে এই গতি না বাড়িয়েও আসলে কোনো সুযোগ নেই, যে 2 দিন আসলে সবকিছু বন্ধ ছিল, ফলে কিন্তু আমদানিকারক রপ্তানিকারক তাদের কিন্তু একটা চাপ তৈরি হয়েছে পণ্য নিয়ে। ফলে আজকে সকাল থেকে আমরা দেখছি যে সিএনএফ এজেন্ট এবং তাদের যে প্রতিনিধিরা রয়েছে তারা কিন্তু একেবারে আপ্রাণ চেষ্টা করছে তাদের যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো আসলে দ্রুত শেষ করার জন্য। আমরা বন্দরও দেখেছি সকাল থেকে তারা তাদের যে কন্টেইনার ডেলিভারি কিংবা উঠানামা সেগুলো স্বাভাবিক হয়েছে এবং জোরদার হয়েছে। সব মিলিয়ে কাস্টমস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি না দিলেও তারা জানিয়েছে 2-1 দিন তাদের যে কাজ জমে পড়েছে সেটি 2-1 দিনের মধ্যে তারা স্বাভাবিক করতে পারবে এবং বন্দর কর্তৃপক্ষ বলছে 2-1 দিনের মধ্যে তাদের যেই জট রয়েছে সেটি স্বাভাবিক হবে। তবে একটি বিষয় হচ্ছে বন্দরের যে বহির্নোঙরে, সেখানে কিন্তু গতকাল পর্যন্ত আমরা খবর নিয়ে যেটি জেনেছিলাম 17টি পণ্যবাহী জাহাজ অপেক্ষমান ছিল, সেটি সংখ্যা হয়তো কালকের পরে আরো বাড়তে পারে। সেই সংখ্যা কত হয়তো আমরা বন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলে নিশ্চিত হতে পারবো এবং সেই কন্টেইনার, সেই জাহাজ থেকে কন্টেইনার ডেলিভারি কিংবা কন্টেইনার উঠানামা সেটি কত দিন সময়ের মধ্যে আসলে এটি স্বাভাবিক, সেই বিষয়গুলো আসলে আনুষ্ঠানিকভাবে বন্দর কর্তৃপক্ষ আমাদের জানাবে। এখন কিন্তু আমরা দেখছি যে সকাল থেকেই বন্দর এবং কাস্টমস তারা কিন্তু পুরোপুরিভাবে কাজ করছেন। তবে এই যে সরকারের কঠোর মনোভাব সেটি কিন্তু আরো 2-1 দিন আগে দিলে কাস্টমস কর্মকর্তাদের যে শাটডাউন কর্মসূচি সেটি আরো স্বাভাবিক হতো, এমনটি আসলে মনে করছেন সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বর্তমান সরকার 287 মেগাওয়াটের 37টি নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রকল্প বাতিল করেছে। এসব প্রকল্প পুনরায় পর্যালোচনা করার আহ্বান জানিয়েছে সিপিডি। সংস্থাটি বলছে নবায়নযোগ্য জ্বালানি বিনিয়োগের ক্ষেত্রে
গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে বাংলাদেশ। ব্যবসায়ীরা জানান, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের জন্য নানা ধরনের সমস্যা মোকাবেলা করতে হচ্ছে। কোম্পানি গঠনেও রয়েছে চ্যালেঞ্জ। বিদেশিরা জটিল নিয়ম এবং একাধিক সংস্থার মধ্যে সমন্বয়ের অভাবের কারণে বিড়ম্বনায় পড়েছেন। আংশিক ডিজিটালাইজেশন সমস্ত প্রক্রিয়াকে জটিল করে তুলেছে। আলোচকরা বলেন, এই খাতে বিনিয়োগের জন্য দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করা প্রয়োজন। টেন্ডার প্রক্রিয়া সহজীকরণের দাবিও জানান তারা। বলেন, সরকারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। বিনিয়োগকারীরা আমরা যখন কথা বলেছি, তারা যেটা বোঝাতে চেয়েছেন, বাংলাদেশে যত ইনসেন্টিভ দেওয়া হচ্ছে তার থেকেও এই ইনসেন্টিভের চেয়েও গুরুত্বপূর্ণ হলো যে ধরনের অবস্ট্যাকলসগুলো হচ্ছে, সেই অবস্ট্যাকলসগুলো তাদেরকে ইনভেস্টমেন্টের পথে বেশি সমস্যা তৈরি করছে। সুতরাং অবস্ট্যাকলসগুলো বরঞ্চ দূর করা দরকার। এমনকি যদি ইনসেন্টিভ নাও থাকে, অবস্ট্যাকলসগুলো দূর করা দরকার। এটা তাদের দিক থেকে একটা বড় দাবি। অর্থ সংকটে গাজায় অভিযান পরিচালনায় হিমশিম খাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। সম্প্রতি নিরাপত্তা মন্ত্রণালয়ের প্রায় $5 বিলিয়ন তহবিলের আবেদন খারিজ করেছে দেশটির অর্থ মন্ত্রণালয়। অভিযোগ, অনিয়মিত ও রিজার্ভ সেনা মোতায়েন করে বাজেটের উপর দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করছে IDF। এই ইস্যুতে বিবাদ চলছে দুই মন্ত্রণালয়ের মধ্যে। গাজা ও ইরানে ইসরায়েলের অভিযানকে সফল বলে দাবি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। কিন্তু রাজনৈতিক বিশ্লেষক ও আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, এই কথিত সাফল্যের জন্য চড়া মাশুল দিতে হচ্ছে ইসরায়েলকে। নেতানিয়াহু স্বীকার না করলেও ইসরায়েলের অর্থনৈতিক অস্থিরতা স্পষ্ট হচ্ছে দিন দিন। এই ইস্যুতে বড় হয়ে উঠছে দেশটির নিরাপত্তা এবং অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ কোন্দল। গাজায় 20 মাসের যুদ্ধের ব্যয়ভার বহনে নাজেহাল অবস্থা ছিল তেল আবিবের। এরই মধ্যে আবার ইরানের সামরিক অভিযান বাড়তি চাপ সৃষ্টি করেছে ইসরায়েলের বাজেটে। অপরিকল্পিত অভিযানের চাপ সামলাতে অর্থ মন্ত্রণালয় বরাবর জরুরি ভিত্তিতে $5 বিলিয়ন মতো তহবিল চেয়ে আবেদন করেছে নিরাপত্তা মন্ত্রণালয়। তবে তা খারিজ করে দিয়েছে ফাইন্যান্স মিনিস্ট্রি। নিরাপত্তা বাহিনীর অভিযোগ, দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনায় গঠিত জয়েন্ট কমিশন তহবিলের অনুমোদন দিলেও তা বাতিল করা হয়েছে। ফলে অর্থ সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাজার অভিযান। IDF জানিয়েছে, তাদের জরুরি ভিত্তিতে অন্তত 500 হামার যুদ্ধযান প্রয়োজন। অর্থ মন্ত্রণালয় বাজেট পাস না করায় আটকে আছে 6 শতাধিক সমরযান উৎপাদনের কাজ। 10 লাখ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করা নরবরে জিপ দিয়েও কাজ চালাতে হচ্ছে বলে জানিয়েছে IDF। অর্থ বরাদ্দ না করার কারণ হিসেবে IDF এর অপরিকল্পিত মিশন আর সমন্বয়হীনতাকে দায়ী করছে অর্থ মন্ত্রণালয়। তাদের পরিসংখ্যান অনুযায়ী অনিয়মিত সামরিক অভিযান ও রিজার্ভ সেনার পিছনে মাসে গড়ে $324 মিলিয়ন খরচ করছে ইসরায়েল, যার প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। ইরানে ইসরায়েলের 12 দিনের অপারেশন রাইজিং লায়ন শেষে ক্ষতিপূরণ চেয়ে 41,000-এর বেশি আবেদন জমা পড়েছে দেশটির তহবিলে। সংঘাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার সংস্কারে অন্তত $400 মিলিয়ন প্রয়োজন বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। দর্শক, শহীদ আবু সাইদ হত্যা মামলার অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই বিষয়ে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আরেকবার স্মরণ করছি এবং দেশবাসীকে এটা আশ্বস্ত করতে চাই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন দিনরাত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই বিচার, যেটা জাতির একটা বড় প্রায়োরিটি, এবং ভবিষ্যতে এই অপরাধের রিকারেন্স ঠেকানোর জন্য রাষ্ট্রকে যে জায়গায় যেতে হবে সেই জায়গাটা নির্ধারণ করার ব্যাপারে আমরা দিনরাত কাজ করছি। ইনশাআল্লাহ ক্রমান্বয়ে সবগুলো মামলার তদন্ত রিপোর্ট পাওয়া যাবে এবং বিচার প্রক্রিয়া তার নির্দিষ্ট গতিতেই এগিয়ে যাবে এবং বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। সম্পৃক্ততার বিষয়গুলো ডিটেইল আমরা মিডিয়ার সামনে বলতে চাই না। আদালতে যেটা উপস্থাপন করা হয়েছে আপনারা জেনেছেন, সেভাবে আপনারা রিপোর্ট করবেন। আমরা মিডিয়ার সামনে কার কতটুকু দায় সেটা উল্লেখ করতে চাই না, কারণ এগুলো সব ট্রায়ালে প্রমাণ করতে হবে। সুতরাং এই যে ট্রায়ালের নিজস্ব বিষয়গুলো আমরা মিডিয়ার সামনে উল্লেখ করাটা সমীচীন মনে করছি। যারা দেখুন, আমাদের এই আপনারা সবাই জানেন যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, মূল দায়টা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, এবং সেখানে পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন, আমরা কিন্তু খুব স্পষ্টভাবে দেখিয়েছি শেখ হাসিনার নির্দেশ লিথাল ওয়েপন ব্যবহার করা, শেখ হাসিনার নির্দেশটা
গিয়েছে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে পুলিশের আইজিপির মাধ্যমে পুলিশের সমস্ত কমান্ডের অধস্তন যত কমান্ড আছে তাদের কাছে গিয়েছে। সেখানে বলা হয়েছে প্রাণঘাতী অস্ত্র বা লিথাল ওয়েপন ব্যবহার করে ছাত্রদেরকে হত্যা করার জন্য। সেই নির্দেশের ধারাবাহিকতায় রংপুরে অপরাধটা সংগঠিত হয়েছে। সুতরাং সুপিরিয়র দায় হচ্ছে শেখ হাসিনার, আসাদুজ্জামান খান কামালের, আইজিপির এবং তারপরে পুলিশের রংপুরের যারা ঊর্ধ্বতন কর্তা ছিলেন তাদের ব্যাপারে ঊর্ধ্বতন দায় এখানে এই মামলাতে পাওয়া গিয়েছে এবং তাদের ব্যাপারে চার্জশিট দাখিল করা হয়েছে। এবং পাশাপাশি অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ, যুবলীগ এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ছাত্রদের আন্দোলন দমনের ব্যাপারে পুলিশকে কিন্তু সরাসরি নির্দেশনাও দিয়েছে। সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ওই সময়ের প্রশাসন যারা ছিল তারা সরাসরি পুলিশকে উস্কানি দেওয়া, নির্দেশ দেওয়ার কাজটা করেছে এবং তারা যেহেতু সুপিরিয়র অবস্থানে থেকে এটা করেছে সেজন্য সুপিরিয়র রেসপন্সিবিলিটি বিশ্ববিদ্যালয়ের যারা ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি যারা এই মামলার আসামি তাদেরকেও এই দায়ে দায়ী করা হয়েছে। তবে মূল দায়টা হচ্ছে সরকারের, শেখ হাসিনা থেকে শুরু করে পরবর্তী পুলিশ অফিসারদের। থ্যাংক ইউ। আগামীকাল 1 জুলাই সেই ঐতিহাসিক যে আমরা যেটাকে ধরে বিচারটা আগাচ্ছে এবং 34 জুলাই 5 আগস্ট চলে এসছে 1 বছর পূর্তি, এখন পর্যন্ত বিচার আসলে সেভাবে আগায়নি অনেকেই বলতে চান, সেটা কবে না? আমরা এই জাতীয় মন্তব্যের সাথে একমত নই, এগুলো আমরা কমেন্ট করতে চাই না। বিচারের জন্য যতটুকু সময় প্রয়োজন বিচারের সেই গতিতে আগাচ্ছে এবং এইটাকে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা এবং পাশাপাশি ন্যায় বিচারের সকল স্ট্যান্ডার্ড মেনটেন করা, এই দুটোকে মেনটেন করে আমরা চলছি। তাতে কয়দিন সময় লাগছে সেটা নিয়ে আমাদের ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই, কারণ বিচারকে ন্যায় বিচারের মাধ্যমে সমাপ্ত করতে হবে। সেজন্য আমি তাড়াহুড়া করে মোবাইল কোর্টের মতো মামলা বিচার শেষ করা এখানে সম্ভব নয়। যতটুকু সময়ের দরকার সেটা নেওয়া হচ্ছে এবং আদালত বাকিটা নির্ভর করবে আদালতের উপরে। আমাদের তদন্ত প্রক্রিয়া শেষ করা এবং প্রসিকিউশনের পক্ষ থেকে ফর্মাল চার্জ দাখিল করা কাজটা আমরা সম্পন্ন করেছি। বাকি বিচার প্রক্রিয়া কতটা দ্রুত এগোবে এটা আদালত নির্ধারণ করবেন। সুতরাং এই বিষয়ে আমরা কমেন্ট করতে চাই না। আমরা একদিনও বেশি সময় নিচ্ছি না, নেবও না। যথাসময়ে বিচার শেষ করার জন্য যা করা দরকার সেগুলো আমরা করব। বাকিটা নির্ভর করবে আদালতের কার্যধারার উপরে এবং সেই এখতিয়ার আদালতের। থ্যাংক ইউ। দর্শক, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কথা বলছিলেন, আমরা সরাসরি সেখানে ছিলাম। ফিফা বিশ্বকাপের খবর, ইন্টার মায়ামিকে 4-0 গোলে বিধ্বস্ত করে আসরের শেষ 8 নিশ্চিত করল ফরাসি জায়ান্ট পিএসজি। জোড়া গোল করেছেন জোয়াও নেভেস। আটলান্টায় মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামের ম্যাচের 6 মিনিটেই নেভেসের গোলে লিড নেয় চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান শিরোপাধারী পিএসজি। এরপর 39 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উসমান দেম্বেলের পরিবর্তে স্কোয়াডে সুযোগ পাওয়া নেভেস। মিনিট 5 মাথায় এবার আত্মঘাতী গোল হজম করে বসে এমএলএসের ক্লাব ইন্টার মায়ামি। বিরতির আগেই ব্যবধান 4-0 করে ফেলেন আশরাফ হাকিমি। দ্বিতীয়ার্ধে লিওনেল মেসির নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও সফল হয়নি মায়ামি। তবে ম্যাচের বাকি সময়ে আর গোল হজম করতে হয়নি সুয়ারেজ বুস্কেটসদের। বড় জয়ে আসরের কোয়ার্টার ফাইনালে পা রাখল ইউরোপ চ্যাম্পিয়নরা। ফ্ল্যামেঙ্গোকে 4-2 গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ 8-এ বায়ার্ন মিউনিখ। জোড়া গোল করে ম্যাচ জয়ের নায়ক হ্যারি কেইন। ম্যাচের 10 মিনিটের আগেই 2 গোলে লিড পেয়ে যায় বায়ার্ন। 6ষ্ঠ মিনিটে প্রথম গোলটি আসে আত্মঘাতী থেকে, আর 9ম মিনিটে বায়ার্নের লিড দ্বিগুণ করেন হ্যারি কেইন। ম্যাচের 33 মিনিটে 1 গোল শোধ দেয় ফ্ল্যামেঙ্গো। তবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে গোরেৎস্কার গোলে আবারও 2 গোলের লিড পায় বায়ার্ন। বিরতির পর ব্রাজিলিয়ান ক্লাবটি একের পর এক আক্রমণ চালায়। 55 মিনিটে ফ্ল্যামেঙ্গোর হয়ে দ্বিতীয় গোলটি করেন সাবেক চেলসি ও আর্সেনালের মিডফিল্ডার জর্গিনহো। এই গোলের পর ম্যাচ জমে ওঠে। এরপর ফ্ল্যামেঙ্গোর আক্রমণে বিপদে পড়ে বায়ার্ন। তবে 73 মিনিটে কেইন ম্যাচে নিজের দ্বিতীয় এবং বায়ার্নের চতুর্থ গোলটি করলে আবারও 2 গোলে লিড পায় জার্মান ক্লাবটি। কোয়ার্টার ফাইনালে বায়ার্নের প্রতিপক্ষ পিএসজি। আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড সভা। মিরপুরের বিসিবি ভবনে বিকেল 3টায় শুরু হওয়ার কথা রয়েছে এই সভার। এবারের বোর্ড সভা থেকে আসতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিশেষ করে বিপিএল আয়োজনের সময় নির্ধারণ ও প্রতিটি বিভাগের উত্থাপিত সিদ্ধান্তও আসতে পারে বৈঠকে। প্রাথমিক আলোচনা হতে পারে নতুন টেস্ট অধিনায়ক নির্বাচনের বিষয়েও। এইচপি সহ গেম ডেভেলপমেন্ট বিভাগের অধীনে ক্রিকেটারদের ট্যুর প্রোগ্রাম সহ পরবর্তী ম্যাচ আয়োজনের বিষয়েও আলোচনা করতে পারেন বিসিবি পরিচালকরা। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। আর পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন আমাদের সহকর্মী ছোঁয়া খন্দকার। আমাদের সাথেই থাকুন।